আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে যা দেখছি না চোখের সামনে, মানে যা ঘটনাবহুল বাংলাদেশ চলছে, তাতে আমার মনে হচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশে একটা বড় কিছু ঘটতে চলেছে। ভেতরে এখন ছটফটানি চলছে বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের মানুষের মধ্যে না, সমাজের মধ্যে একটা অস্থিরতা চলছে। যেমন আজকে ধরুন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি আজকে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গেলেন। ভালো কথা, দেখা টাকা তো সাধারণত হয় না, কেন দেখা করতে গেলেন সেই নিয়ে প্রচুর জল্পনা হচ্ছে। ওদিকে আবার এই দেখা করা নিয়ে এই প্রবাসী যারা রয়েছে ইউটিউবার, তারাও দু একটা পোস্ট ছাড়তে লেগে গেছে যে এতে ভয় পাওয়ার কিছু নেই। আবার এদিকে হাসনাত আব্দুল্লাহ বলছে যে এখনো যদি ফ্যাসিবাদী না শক্তি রোখা যায় তাহলে পরে আমাদের অবস্থা কিন্তু নুনের মতো হবে। নুনের মতো হবেই, সেটা আজ হোক কদিন বাদে হোক। যাই হোক, কালাপাঠারা তবু একটু বোঝে, একটু আগাম টাগাম বুঝতে পারে, আর বাকিগুলো সব তো মাথা মোটা। তো যাই হোক, তারপরে এখন শুনছি পিএসও তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। তারপর আবার রাজনৈতিক দলগুলো আজ রাতেই আবার যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের যুব দল, যুবলীগ, তারা একটা 400-500 লোকের একটা মিছিল বার করে দিয়েছে। সেটা আবার দেশ টিভি আবার করেছে, আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিও আপনাদের দেখাচ্ছি। ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। ধানমন্ডি থানার ওসি বলেন মিছিলটি খুব দ্রুত চলে যায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তাদের পাইনি। কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের 100 নেতা কর্মী রাজধানী ধানমন্ডিতে মিছিল করেছে, মানে কাগজ যেটা লিখছে। রোববার বেলা 3:15টার দিকে ধানমন্ডির 27 নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে থাকা মামলা প্রত্যাহার এবং অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবি জানানো হয় ওই মিছিল থেকে। এখন এই যে মিছিল হয়েছে, সেই মিছিলে দেখলাম যে আলাদা রকমের উৎসাহ বলতে কিরাম, ধরুন রাজপথের দিকে যারা যাচ্ছে তারাও মিছিলের মধ্যে ঢুকে যাচ্ছে। আবার বাচ্চা কতগুলো আছে তারা আবার জয় বাংলা বলে চেঁচাচ্ছে। আমি খুব ভালো করে মিছিল 2-3 বার করে দেখলাম পুরো ভিডিওটা, জয় বাংলা বলে চেঁচাচ্ছে। বাইকে করে যিনি পাস করছেন তিনি যাওয়ার সময় জয় বাংলা বলে দিয়ে চলে গেলেন। দোকান বন্ধ করে দোকানের শাটার ফেলে দিয়ে দুজন দেখলাম যে ওই মিছিলের মধ্যে ঢুকে গেলেন। তার মানে আস্তে আস্তে সাধারণ মানুষ, এই যে মিছিল বেরোচ্ছে না, সাধারণ মানুষ তার সঙ্গে কিন্তু আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এই যে মিছিল যেটা আছে, সেই মিছিলটা দেখবেন ধীরে ধীরে দীর্ঘায়িত হবে। আজকে হয়তো 300-400 লোক আপনার চোখে পড়ছে, কিন্তু এই 300-400 লোক কিন্তু ইঙ্গিতবাহী। এই বাংলাদেশে যে ঘটনায় ইন্টারনাল ব্যাপারগুলো চলছে এবং বৈদেশিক ব্যাপার যেগুলো চলছে, সব কিন্তু ইন্টারকানেক্টেড। মানে ওখানকার খবর শেখ হাসিনার কাছে যাচ্ছে না তা নয়, শেখ হাসিনার কাছে যাচ্ছে, শেখ হাসিনার কাছ থেকে খবরটা পার্কুলেট করে চলে আসছে বাংলাদেশে। মানে বাংলাদেশের আওয়ামী লীগ ধীরে ধীরে উজ্জীবিত হচ্ছে। আজকে যুবলীগ করলো, কালকে ছাত্রলীগ করবে, তারপরে কিশোর লীগ যদি কেউ থাকে তা আমার নেতা কর্মীরা করবে। ধীরে ধীরে দেখবেন এই সাধারণ মানুষও আস্তে আস্তে এই মিছিলের সঙ্গে যোগ হয়ে মিছিলটিকে আরো লম্বা করে দেবে। এই মিছিল যেটা সংক্রমণের মতো, আমি অনেকদিন আগে বলেছিলাম যে এটা কিন্তু ওই সংক্রমণের মতো, আমাদের যে ভাইরাস আক্রমণ হয়েছিল না, সেই ভাইরাস আক্রমণের মতো ছোঁয়াছে। এক জায়গায় হয়েছে আমরা একটা করে দেখাই, ও বলছে ওখানে হয়েছে আমরা একটা করে দেখাই, এই করতে করতে দেখবেন মিছিল আস্তে আস্তে বেড়ে গিয়েছে। তো এখন দেখা যাক এই আপনার কি বলে সেনাপ্রধানের সঙ্গে মিটিংয়ে কি হয়। কারণ সেনাপ্রধানের মাথায় কি ঘুরছে, ওয়াকারের মাথায় কি ঘুরছে, সেটা কিন্তু ধরা যাচ্ছে না। খুব পাকাল মাছ তো, ওকে ধরা খুব মুশকিল। তো যাই হোক, কটা দিন অপেক্ষা করলেই বোঝা যাবে
যে ডোজটা কাজে লেগেছে, মানে চায়নার ডোজটা কাজে লেগেছে, নাকি তিনি তেনার মতোই চলবেন। আর এদিকে আবার পিএস আবার দেখা করতে যাচ্ছে, সবকিছু মিলে আর কি মানে একটা অদ্ভুত জট পেকে রয়েছে। তো আপনারা মিছিলটা দেখুন। দেখলেন তো, সর্বসাকুল্যে হয়তো 300 থেকে 350 লোক আছে, আর কিছু লোক আশেপাশ থেকে জুড়ে গেল, মিছিল একেবারে দ্রুত বেরিয়ে চলে গেল। কিছু লোক ছুটতে ছুটতে ফটো নিচ্ছে, আর এরা সমস্ত বোধহয় ইউটিউবার বোধহয় হবে। এই যে মিছিল আমি বলছিলাম না, এই মিছিল কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে। আর আজকে কিন্তু ওই এলাকায় কোনো পুলিশকে দেখা গেল না, কোনো সেনাবাহিনীর কাউকে দেখা গেল না। পুলিশ কি বললো, আমরা যখন খবর পেয়েছি তখন মানে মানে এর থেকে বেরিয়ে চলে গেছে, মিছিল বেরিয়ে চলে গেছে। পুলিশ কি হেঁটে হেঁটে আসছিল নাকি? পুলিশের কাছে গাড়ি ছিল না? পুলিশ তো গাড়ি করে দৌড়াবে। এখন যে অবস্থা, তাদের নিষিদ্ধ আওয়ামী লীগ যদি রাস্তায় বেরোয়, আপনার যুক্তিতে কি বলে, পুলিশ তো পারলে প্লেনে করে চলে যাবে, হেলিকপ্টারে চলে যাবে। সেই পুলিশ গিয়ে দেখছে মিছিল চলে গেছে। তার মানে কোথাও একটা কিছু হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারবো কদিন বাদে। একটু আমাদের ওয়েট করতে হবে, খুব সম্ভবত 7 থেকে 10 দিন। তার মধ্যে বাংলাদেশের ভেতরের অবস্থাটা ফুটে চলে আসবে। এটা আমার ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে। আমার এই মনে হওয়াটা ভুল হতে পারে, ঠিকও হতে পারে। ঠিক হলে ভালো লাগবে, ভুল হলে স্বীকার করে নেব। সকালবেলা ভোরবেলাতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনে গিয়ে পৌঁছেছেন, তিয়ানজিংয়ে। তার সঙ্গে এক দফা বৈঠক হয়েছে শি জিনপিং এর, সে ভিডিও প্রকাশ হয়েছে। তারপরে পরেই তিয়ানজিংয়ে নামেন প্রেসিডেন্ট পুতিন, তারও ভিডিও প্রকাশ হয়ে গিয়েছে। এখন প্রথমার্ধে বৈঠক আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে হয়েছে, দ্বিতীয়ার্ধে বৈঠক পুতিনের সঙ্গে হবে। বৈঠক হওয়ার পর এবার এসসিওর যে সম্মেলন আছে, এসসিওর সম্মেলনে এই যে দেশগুলো রয়েছে, 10টা দেশ আছে, তার মধ্যে ইরান রয়েছে, আর টার্কি রয়েছে, এরকম দেশ রয়েছে, তারাও এই সমস্ত বৈঠকে সমস্ত একটা হাজির হবেন এবং একটা আলোচনা হবে। ওই আলোচনার পর আজ রাতে অথবা কালকে সকালে এই 3 মূর্তি বসবেন আরআইসির গঠন নিয়ে। আরআইসির গঠন হবে, এটা তো নিশ্চিত। আরআইসিটা ফাঁকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে ব্রিক্স। এই যে আমি বারবার বলছি না যে ইরানকে সঙ্গে নেবে, আমরা দেখবেন সব ফিরে যাবে। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান তিনি কিন্তু রয়ে যাবেন, এরদোগান কিন্তু ফিরে যাবেন। এরদোগানকে ব্রিক্সে ঢোকার চেষ্টা করেছিল এরদোগানকে সবার আপত্তিতে এরদোগানকে আলাদা করে রাখা হয়েছে। এবার ব্রিক্স নিয়ে আজ আলোচনাটা হবে।
আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, আজ রাতে অথবা কালকে সকালে, কবে হবে তো কখন হবে বলতে পারছি না, বাংলাদেশ নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে বাংলাদেশ থেকে এই মার্কিনদের কি করে তাড়ানো যায় এবং বাংলাদেশটাকে কি করে স্থিতিশীল করা যায়। তাতে কার কি রোল থাকবে, কিভাবে করা হবে, কোন কোন পথে হবে, আদৌ যুদ্ধ হবে নাকি কূটনৈতিকভাবে তাকে চাপ দিয়ে করা হবে, এই সমস্ত সিদ্ধান্তটা নেওয়া হবে আগামী কাল অথবা আজকে রাতের দিকে। সেটা যখন তখন হতে পারে, এটা আমার জানা নেই, আমাদের কেন অনেকেরই জানা নেই, কারণ এই সময়সূচি যা আছে তা তো আমাদের কাছে নেই। সময়সূচি আছে চীনের কাছে এবং যে সমস্ত রাষ্ট্র ওখানে গেছে তাদের কাছে আছে, রাষ্ট্রনায়কদের কাছে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে বাংলাদেশ নিয়ে যে একরোখা মনোভাব আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, বাংলাদেশ ওনার চাই একটা ছোট ভূখণ্ড। আর আমি প্রথম থেকে বলে আসছি, বাংলাদেশ থেকে পা না ওঠালে পরে এই ট্রেড ডিলে ভারত সই করবে না। ট্যারিফ বাড়িয়ে হুঙ্কার হলো, দেখলো কোনো কাজ হলো না, উল্টে যেটা হলো ট্রাম্পের বিরুদ্ধে ভারত যুদ্ধ ঘোষণা করে দিল। এবার ভারতের এই সীনা টান করে যুদ্ধ ঘোষণা করার দেখে একে একে সমস্ত দেশ সব ভারতের সঙ্গে চলে এলো ধীরে 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 ধীরে। ফলে হয়ে গেলেন কি, ট্রাম্প এখন একলা। এই যে ট্রাম্পের মুখ ছোট করে থাকা ছবিটা বলে দিচ্ছে ট্রাম্প কতটা দুশ্চিন্তায় রয়েছেন। এক হচ্ছে আড়াইসি, তাহলে সমস্ত সাউথ ইস্ট এশিয়া থেকে আমেরিকার সমস্ত ক্ষমতা এবং ভেতরে ঢোকা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর দুই হচ্ছে ব্রিক্স যদি গঠন হয়ে যায় তাহলে পরে ডলারের আধিপত্য শেষ। ফলে এই দুটো ব্যাপারে এখন ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে আতঙ্কগ্রস্ত হয়ে আছেন। একটা সময় ছিল দর্শক, যখন মার্কিন প্রেসিডেন্টের ফোন পাওয়ার জন্য সমস্ত দেশের মানুষ অপেক্ষা করত, রাষ্ট্রনায়করা। এখন এমন অবস্থা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের ফোন ভারতের মতো একটা রাষ্ট্র ধরে না, মোদিজি ধরেন না। আর মার্কিন প্রেসিডেন্টের যে ব্যস্ততা থাকে সেই ব্যস্ততা কিন্তু ট্রাম্পের নেই। ট্রাম্পের সঙ্গে অত কেউ যোগাযোগ করে না। ট্রাম্প নিজেও আগ বাড়িয়ে ফোন করতে যান না, কারণ একবার অপমানিত হয়েছেন, বারবার হবেন না। ফলে এই সমস্ত ব্যাপারটা এক গুঁয়েমি করে ট্রাম্প নিজেকে একদম এক ঘরে করে তুলেছেন। এখন হোয়াইট হাউসে তার একাকী দিন কাটে। যদি কখনো কেউ তাকে ফোন টোন করে কোনো রাষ্ট্রনেতা, তাহলে কথাবার্তা হয়, না হলে পরে উনি চুপচাপ অফিসে বসে থাকেন, যা এই ওয়াশিংটন পোস্টে যা বেরিয়েছে। এখন এই অবস্থায় ট্রাম্পের সামনে আরো একটা বিপদ, যেটা হচ্ছে ট্যারিফ, যেটা উনি করেছিলেন, চাপিয়েছিলেন কোর্টে, কিন্তু ওই ট্যারিফ কিন্তু বাতিল হয়ে গেছে কোর্টের অর্ডারে। যদিও ফের অ্যাপিল করার তার সুযোগ রয়েছে, কিন্তু সেখানেও ডাল গলবে বলে মনে হয় না। যদি সেই ট্যারিফ যদি সেক্ষেত্রে না খাটে, বাতিল করে দেয় কোর্ট, তাহলে আমেরিকাকে 169 বা 159 বিলিয়ন ডলার বিভিন্ন দেশকে ফেরত দিতে হবে। একে 37 ট্রিলিয়নের ধার আছে, সেই ধারটা মেটানোর জন্য উনি এই ফাঁদটা পেতেছিলেন, কিন্তু নিজের ফাঁদে নিজে জড়িয়ে এখন ওনার দম বন্ধ করা অবস্থা। তবে বাংলাদেশ যে এখানে একটা গুরুত্ব নিয়ে আলোচনা হবে সেটা নিশ্চিত, কারণ এই সেপ্টেম্বর করেই কিন্তু সমস্ত জিনিস পেছানো আছে। আমি বরাবর বলে আসছি, সেপ্টেম্বরে একটা কিছু হতে পারে। এই সেপ্টেম্বরে আজ অথবা আগামীকাল যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু 3টে দেশ কাজ করবে এই বাংলাদেশের ব্যাপারে। আর মার্কিন যুক্তরাষ্ট্রকে তল্পা গুটিয়ে এখান থেকে ছেড়ে পালাতে হবে।
আদারওয়াইজ মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রকম নিস্তার নেই। এমনকি পাকিস্তানের কপালেও কিন্তু অনেক দুঃখ আছে। এছাড়া ভূ রাজনৈতিক ব্যাপার যেগুলো আছে, যেখানে হচ্ছে এই আপনার বেলুচিস্তানের স্বাধীনতার বিষয়টা নিয়ে আলোচনা হবে। এই যে সিপ্যাক, চায়না ইকোনমিক করিডোর যেটা আছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সেইটা নিয়ে কথাবার্তা হবে, যেটা রাশিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। হয়তো এমনও হতে পারে, মানে আমার আন্দাজ এমনও হতে পারে ভারত এরকম একটা প্রস্তাবও দিতে পারে চীনকে। কারণ শত্রুর সঙ্গে যখন হাত মেলাতে হয় তখন শত্রুকে আর্থিক দিক দিয়ে ফাঁসিয়ে রেখে দাও। আমি বরাবরই বলি, চীনকে ফাঁসাতে গেলে আর্থিক দিক দিয়ে ফাঁসিয়ে দাও। এমনও প্রস্তাব হয়তো মোদীজি দিতে পারেন যে আপনি সিপ্যাককে ভারতের মধ্যে ঢুকিয়ে দিন, ভারত হয়ে ভিয়েতনাম হয়ে একেবারে কম্বোডিয়া হয়ে সিধে এদিকে বেরিয়ে যাবে আমরা রাশিয়া পর্যন্ত। তাহলে রাশিয়া থেকে আরম্ভ করে একেবারে ইউরোপ পর্যন্ত, তারপর বিভিন্ন লেন ধরে ধরে বিভিন্ন দেশের মধ্যে জাল বিছিয়ে দাও। সেক্ষেত্রে যে দেশের ওপর দিয়ে গাড়ি যাবে সেই দেশকে পয়সা দিতে হবে, আর যে গাড়ি যাবে তাকে টোল ট্যাক্স দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর আর্থিক মুনাফা সেটা চীন নেবে, আর যে দেশের উপর দিয়ে যাচ্ছে তারা একটা ভাড়া স্বরূপ তারা একটা পয়সা পাবে। এইটা যদি চীনের মাথায় যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে এখানে যে সিপ্যাকের আর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা আছে সেইটাকে যদি সিপ্যাকের মধ্যে ঢুকিয়ে দিয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটাকে এগিয়ে নিয়ে যাওয়া যদি করে দিতে পারে, তাহলে পরে এখানে চায়না পুরো ভারতবর্ষে ফেঁসে যাবে। আর যখনই আর্থিক দিক দিয়ে চায়না ফেঁসে যাবে, তখন আর এখান থেকে মানে ভারতকে অস্থির করার আগে 10 বার চায়নাকে ভাবতে হবে। সেটা কিন্তু ভারতের একটা চাল আছে এখানে, সেটা সেই চালটা দেবেন কিন্তু মানে জয়শঙ্কর এবং ওনাদের যে বিদেশ মন্ত্রী আছে, এই নামটা মনে নেই আমার, এদের নাম খুব খটোমটো হয়, মনে থাকে না আমার। তো যাই হোক, আজ অথবা আগামীকাল বাংলাদেশের ব্যাপারে কি ঘটছে সেটা দিয়ে কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়া সবার নজর রয়েছে। আর এই যে সারা বিশ্বের টেলিভিশন এবং মিডিয়া, তারা কিন্তু ট্রাম্পকে এখন ছেড়ে দিয়েছে, পুরো সাউথ ইস্ট এশিয়াকে নিয়ে পড়ে গেছে। আরআইসিতে কি হচ্ছে, ব্রিক্স আদৌ গঠন হচ্ছে কিনা, এবং ভারতের রোল সেখানে কি। ভারতের এখানে রমরমা। এখন মোদীজি এখন লিড করছেন সাউথ ইস্ট এশিয়াকে, যেখানে চায়না অনেকটাই নিয়মান। পুতিন তো প্রায় একঘরে হয়ে রয়েছে, কিন্তু আরআইসি গঠন হয়ে গেলে তখন পুতিন, শি জিনপিং এবং ভারতের একচ্ছত্র অধিকার হয়ে দাঁড়াবে এই জায়গায়। বলেছি না, ভারতবর্ষ হচ্ছে সব থেকে বড় গুন্ডা। এই গুন্ডার সঙ্গে গুন্ডামি করতে গেলে কিন্তু মুশকিল আছে। সবাই ভালো থাকবেন।